কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ১০২ ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। বেলা ১২টার দিকে আত্মসমর্পণ করেন তারা। এ সময় তারা ৩.৫ লাখ পিস ইয়াবা ও ৩০টি অস্ত্র জমা দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, যে কোনো মূল্যে ইয়াবা পাচার বন্ধ করা হবে এবং কাউকে রেহাই দেওয়া হবে না। বেলা ১১টার দিকে ৩টি বাসে করে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয় আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা ব্যবসায়ীকে। এর মধ্যে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ তালিকার ৩০ শীর্ষ মাদক ব্যবসায়ীও। আত্মসমর্পণকারীদের মধ্যে সাবেক সংসদ সদস্য বদির ৪ ভাই সহ পরিবারের ৮ সদস্যও রয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো মূল্যে ইয়াবা পাচার ও মাদক ব্যবসা রোধে হুঁশিয়ারি দেন। যে ইয়াবা সেবন করলে এত ক্ষতি হচ্ছে, সেই ইয়াবা কেন আমরা প্রতিরোধ করব? আমরা থমকে যেতে চাই না। সেই জায়গাটিতে আমাদের কেউ বাধা দেখ, আমরা সেই বাধা যে কোনো মূল্যে আমরা সেই বাধা অতিক্রম করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক। রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার প্রাথমিক পরীক্ষার জন্য আগামী মার্চে বাংলাদেশে একটি টিম পাঠাতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে আইসিসির প্রধান কৌঁসুলি ডক্টর ফাতু বেনসুদার সঙ্গে এক বৈঠকের পর কথা বলেন তিনি। এর আগে ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ ৬ শতাধিক নীতি নির্ধারক, চিন্তাবিদ, ব্যবসায়ী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। শুক্রবার শহরটির একটি হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান উলফগ্যাং ইশিঙ্গার। আজ ক্লাইমেট চেঞ্জ অ্যাজ এ সিকিউরিটি থ্রেট শীর্ষক একটি প্যানেল আলোচনায় যোগ দেবেন শেখ হাসিনা। সমসাময়িক রাজনীতিতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। ৫ বছর পর তিনি নেতৃত্ব ছাড়তে চাইলেও নেতাকর্মীরা তা মেনে নেবেন কিনা সেটা দেখার বিষয়। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কথা বলেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি এর আগেও বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু নেতা কর্মীদের চাপের মুখে তিনি ঘোষণা দিয়েও সরে যেতে পারেননি। এখনো শেখ হাসিনার কোনো বিকল্প আমাদের পার্টিতে নেই এবং তার কোনো বিকল্প সমসাময়িক রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও নেই। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ছাড়াও ডাকসু হবে ভবিষ্যৎ নেতা তৈরির সূতিকাগার। নতুন প্রজন্মের নেতৃত্বের হাতে এবার ডাকসুর কর্মকাণ্ডে যোগ হবে নতুন মাত্রা। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল তৈরির ক্ষেত্রে সব বিষয় বিবেচনার কথা বলছেন ডাকসু ও ছাত্রলীগের সাবেক ছাত্রনেতারা। ৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সহ স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ভূমিকা ছিল অগ্রভাগে। তাই বলা চলে ছাত্র সংগঠন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ডাকসু নির্বাচন ভবিষ্যৎ নেতা তৈরির গুরুত্বপূর্ণ সোপানও বটে। তবে প্রশ্ন, ডাকসুর হারানো ঐতিহ্য কি ফিরে আসবে নতুন প্রজন্মের নেতৃত্বের হাত ধরে? দেশে যখন সামরিক শাসন থাকে, তার থেকে গণতন্ত্র অর্জনের জন্য ডাকসু খুব এবং ছাত্র সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যখন দেশে পার্লামেন্ট থাকে তখন ডাকসুর ভূমিকাটা কি হবে ভবিষ্যৎ তা নির্ধারণ করে দিবে। কিছু প্রেক্ষাপটও নতুন সংযোজিত হবে এবং অতীতের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপটে পার্থক্য হয়েছে অনেক, এবং সেই পার্থক্যটাকে বর্তমান ডাকসু বুঝতে পারবে। নির্বাচনের ক্ষেত্রে ক্যাম্পাসে সহাবস্থান না থাকার যে দাবি তুলছে বিরোধী ছাত্র সংগঠনগুলো, তা অযৌক্তিক বলে মনে করেন সাবেক ছাত্র নেতারা। এই ধরনের একটা অযৌক্তিক কথাবার্তা তুলে নির্বাচনটাকে ভণ্ডুল করবার যে এক ধরনের চক্রান্ত, এক ধরনের ষড়যন্ত্র, এবং ডাকসু নির্বাচনটা যাতে না হতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা, এটা সত্যিকার অর্থে দুর্ভাগ্যজনক। সহাবস্থানের কোনো ঘাটতি নেই।
আসলে যার যার সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড করার ব্যাপারে অনেক ঘাটতি রয়েছে। অপরের ঘাটতি তো আর এক সংগঠন পূরণ করতে পারবে না। আমরা কিন্তু চরম প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আমরা কিন্তু ছাত্রদের মাঝে ছিলাম। সমমনা সংগঠনগুলোর সাথে জোট করে ছাত্রলীগ এই নির্বাচনে অংশ নিতে পারে এমন পরিকল্পনার কথাও জানান তারা। আমাদের ছাত্র সংগঠনের নেতৃত্ব বিভিন্ন সংগঠনের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রথম ধাপে 87টি উপজেলায় নির্বাচন 10 মার্চ। লালমনিরহাট সদর উপজেলা নির্বাচনী প্রচারের খবর এবং নীলফামারীর প্রচারণার খবর জানাতে আমাদের দুই সহকর্মী এখন যোগ দিচ্ছেন আমাদের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যেতে চাই লালমনিরহাটে, মাজেদুল ইসলাম আপনার কাছে, যে সেখানে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, ভোটারদের উৎসাহ কেমন দেখছেন, সব মিলিয়ে বলবেন। আপনি যথার্থই বলছিলেন যে প্রথম দফায় যে 87 উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর মধ্যে কিন্তু লালমনিরহাট জেলার 5টি উপজেলা পরিষদের নির্বাচনই প্রথম ধাপে অনুষ্ঠিত হবে বলেই আমরা জেনেছি। এরই মধ্যে প্রার্থীরা কিন্তু মাঠে ময়দানে গ্রামগঞ্জে তারা ছুটে বেড়াচ্ছেন এবং ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, জনসংযোগ করছেন, তাদের জন্য দোয়া প্রার্থনা করছেন, সমর্থন প্রত্যাশা করছেন। তো আমরা দেখেছি লালমনিরহাট সদর উপজেলা পরিষদে কিন্তু এবারের যে নির্বাচন, এই নির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন রয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব নজরুল হক পাটোয়ারি ভোলা, এবং বিদ্রোহী প্রার্থী রয়েছেন সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সুজন। পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন পাশাপাশি এখানে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হাসান ডাবলু। আমরা দেখেছি 3 জন প্রার্থী কিন্তু কাকডাকা ভোট থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ময়দানে ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। গণসংযোগ করাকালীন সময় আমরা দেখা পেয়েছি এখানকার জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী জাহিদ হাসান ডাবলু। আপনার কাছে একটু জানতে চাই, এবারের এই নির্বাচনকে সামনে রেখে আসলে প্রচারণায় জনগণের সাড়া কতটুকু পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি এই 5ম উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে মনোনয়ন দাখিলের পরের দিন থেকেই আমি জনগণের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, আমি বিশ্বাস করি যে এ কারণেই সাড়াটা পাচ্ছি যে এই উপজেলা পরিষদ জাতীয় পার্টির সৃষ্টি পল্লীগঞ্জের সাথে ক্ষমতায় থাকাকালীন সময় এই উপজেলা পরিষদ ব্যবস্থা করেছিলেন বলেই আজকে আমি নির্বাচনে অবতীর্ণ হতে পেরেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ। যার কারণেই আমি মনে করি আগামী 10ই মার্চ নির্বাচনে এই জাতীয় পার্টির পবিত্র প্রতীক লাঙ্গল প্রতীক নিয়ে আমি বিপুল ভোটের ব্যবধানে আমার প্রতিদ্বন্দ্বীদের প্রার্থীদেরকে পরাজিত করে জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ উপজেলা পরিষদে যাব, এই বিশ্বাসটি আমার আছে। এই স্থানীয় নির্বাচনে তো মহাজোট থাকছে না, আপনার 2 জন আওয়ামী লীগের প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আপনি যথার্থই বলেছেন, মহাজোট যেমন থাকছে না, স্থানীয় নির্বাচনে কিন্তু জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী বিএনপিও কিন্তু নির্বাচনে আসছে না। এই কারণেই আমরা সেটি প্রমাণ করে দিতে চাই যে জাতীয় পার্টি যে জনগণের সংগঠন, জাতীয় পার্টি যে পল্লী বাংলার সংগঠন, এই পল্লী বাংলার জনগণের সমর্থন নিয়েই আমরা আমাদের যে প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত এবং বিদ্রোহী প্রার্থীদেরকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানের মধ্য দিয়ে আমরা এ কারণেই বিজয়ী হব যে আমরা বিশ্বাস করি, আমরা জানি যে জাতীয় পার্টি সাংগঠনিকভাবেও যেমন শক্তিশালী, বিশেষ করে জনগণের সমর্থন কিন্তু জাতীয় পার্টির পক্ষে আছে। এই কারণেই আমি বিশ্বাস করি যে জাতীয় পার্টির এই লালমনিরহাট সদর উপজেলা নির্বাচনের বিজয়টি সুনিশ্চিত। ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, আপনি শুনছিলেন একজন প্রার্থী বলছিল যে বিগত সময়ে যেহেতু উপজেলা পরিষদ জাতীয় পার্টির এই সৃষ্টি এবং তারা যেহেতু বিগত সময়ে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই কিন্তু জাতীয় পার্টিকে আবারও নির্বাচিত করবেন বলেই এই প্রার্থী দাবি করছেন। সুতরাং ভোট নিয়ে কিন্তু সাধারণ জনগণের যে আগ্রহ, তাদের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, সেটি কিন্তু প্রচারণার বর্তমানে তুঙ্গে উঠেছে। রেদওয়ান, এই ছিল লালমনিরহাট সদর উপজেলা পরিষদ থেকে আমার কাছে নির্বাচনের। নিশ্চয়ই মাজেদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার একটু চলে যেতে চাই নীলফামারীতে রয়েছেন আমাদের সহকর্মী রিনি সরকার। রিনি, আমরা লালমনিরহাটের খবর জানছিলাম উপজেলা নির্বাচন নিয়ে। নীলফামারীতে আসলে কি রকম অবস্থা দেখছেন? ভোটারদের উৎসাহ জানতে চাই, প্রার্থীদের প্রচারণার খবর জানতে চাই আপনার কাছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই মুহূর্তে আমরা সংযোগটি স্থাপন করতে পারছি না, পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো 54তম বিশ্ব ইজতেমার প্রথম দফা। আখিরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের।
মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। দ্বিতীয় পর্বের সাতপন্থীদের ইজতেমা শুরু হচ্ছে কাল, আখিরি মোনাজাত সোমবার। বৃহস্পতিবার ময়দানে আসতে থাকেন দেশি বিদেশি মুসল্লিরা। শুক্রবার আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। এবার সব জেলার মুসল্লিরা একযোগে অংশ নেয়, স্থান সংকুলান কঠিন হয়ে পড়ে। শনিবার বেলা 11:15টার দিকে প্রথম দফার আখিরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। সৃষ্টিকর্তার কাছে সবাই মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। বাংলাদেশের ভালো চাই আর সব মুসলমানের জন্য দোয়া চাই। মুসলমানের ভাই ভাই মিল থাকবে, এইটাই আমরা চাই আর কি। বাংলাদেশ শান্তিতে রাখা সবার এই ভেদাভেদ ভুলে গিয়া আমরা সাধারণ মুসলমান যাতে করে একটা সঠিক পথে যাইতে পারি। দুই পক্ষের দ্বন্দ্বে এবারের আয়োজনের সময় নিয়ে তৈরি হয় জটিলতা। পরে সরকারের হস্তক্ষেপে সমঝোতা হলেও সময় কম পাওয়ায় এবার বিদেশি মেহমানের সংখ্যা কম। এবার ইজতেমা ময়দান ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। বিপুল সাদা পোশাকের গোয়েন্দা সহ 2-4 গজ পরপরই রয়েছে পুলিশের অবস্থান। প্রতিটি প্রবেশ পথ ও ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে র্যাব। কিছুক্ষণ পরপর আকাশে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার। ইশরাত জাহান, ডিবিসি নিউজ, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজে এবার সর্বনিম্ন 3,45,800 টাকা লাগবে। সকালে রাজধানী নয়াপল্টনে হোটেল ভিক্টোরিয়ায় এ প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাবের মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, 17 ফেব্রুয়ারি থেকে হজে নিবন্ধন শুরু হবে। ঘোষিত প্যাকেজে প্লেন ভাড়া 1,28,000 টাকা, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া 1,06,500 টাকা, বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ভাড়া 40,882 টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট 35,437 টাকা, খাওয়া খরচ 30,000, স্থানীয় সার্ভিস চার্জ, প্রাক নিবন্ধন, জমজমের পানি, প্রশিক্ষণ, যাত্রী কল্যাণ, চিকিৎসা কেন্দ্র সহ অন্যান্য ফি লাগবে 4,875 টাকা। 1,20,000 হজ যাত্রী নিয়ে যাচ্ছে হজ এজেন্সিদের সংগঠন হাবের এজেন্সি সদস্যবৃন্দ। 2019 সালের সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে 3,45,800 টাকা। দর্শক, প্রথম ধাপে 87টি উপজেলায় নির্বাচন 10ই মার্চ। এই বিষয়ে আমরা লালমনিরহাটের খবরাখবর জানছিলাম। নীলফামারী সংযোগটি আমরা স্থাপন করতে পেরেছি। আমরা একটু সেখানে সরাসরি চলে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিনি সরকার। রিনি সরকার, সেখানে প্রার্থীদের প্রচারণা এবং ভোটারদের উৎসাহ কেমন দেখছেন, সব মিলিয়ে আমাদের জানাবেন। জানিয়ে দিতে চাই যে নীলফামারী 6টি উপজেলার মধ্যে যাচাই বাছাই শেষে 71 জন প্রার্থীর মধ্যে 17 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। 17 জন মনোনয়ন প্রার্থী বাতিল করা হয়েছিল। এরপর 12 জন প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। এদের মধ্যে 10 জন প্রার্থীকে বাতিল করে 2 জনকে বৈধ ঘোষণা। সরাসরি তার কাছে চলে যাব। আচ্ছা, আমি জানতে চাই আপনার কাছে যে ভোটারদের কাছে আপনি কেমন উৎসাহ পাচ্ছেন, একটু জানাবেন। আমি ভোটারদেরকে প্রথমে সালাম এবং শ্রদ্ধা জানাই। ভোটারদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি, এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল রাষ্ট্রনায়ক, তিনি মনোনয়ন দেওয়া মাত্রই, আমি মনোনয়ন পাওয়া মাত্রই যখন নীলফামারী চলে এসেছি, আসার সাথে সাথে সকলের ফুল নিয়ে ছুটে আমি একটু বিব্রতকর অবস্থা করেছি, কারণ এখনো নির্বাচন হয়নি। তাতেই সকলে এভাবে এগিয়ে আসছে, তাতে আমার মনে হয় যে নির্বাচনে ভালো করা যাবে এবং সর্বস্তরের মানুষ সেখানে তাদের উপস্থিতি। আপনি কেন মনে করেন যে ভোটাররা আপনাকে নির্বাচিত করবে, একটু যদি বলতেন। কেননা আমি গত টার্মে নির্বাচন করি নাই, আমি একটু ব্যবসায়িক কাজে, রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলাম, দলীয় কাজে ব্যস্ত ছিলাম। তার আগে টার্মে আমি নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করার সময় মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর তার যথেষ্ট সহযোগিতা পেয়েছি। তার সহযোগিতায় আমি এখানে সফলভাবে এই পদে পালন করার সময় মাননীয় সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর তার যথেষ্ট সহযোগিতা পেয়েছি। তার সহযোগিতায় আমি এখানে সফলভাবে এই পদে থেকে জনগণের সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আমার যেটা বিশ্বাস, জনগণ আমার যে 5 বছর আমি ভাইস চেয়ারম্যান ছিলাম তাতে তারা সন্তুষ্ট এবং সেই সন্তুষ্টি একদম তারা বলেন নাই, সেটি তারা মনে রেখেছেন। আমিও তাদের কাছে কৃতজ্ঞ এবং সেখান থেকে আশা করি যে আমি আরো
রিনি, আপনাকে ধন্যবাদ। নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিনি সরকার। ডিবিসি সংবাদে আরো থাকছে। জয়পুরহাট চিনিকল থেকে আখের দাম না পেয়ে বিপাকে 6,500 চাষি, শ্রমিক কর্মচারীরাও বেতন পাচ্ছেন না 3 মাস। কবি আল মাহমুদের প্রথম জানাজা বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। তবে তার দাফন সহ অন্যান্য কর্মসূচি এখনও চূড়ান্ত করেনি পরিবার। বেলা 12টার দিকে বাংলা একাডেমিতে তার মরদেহ আনা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবির ভক্ত অনুরাগীরা। এ সময় তার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হয়। সোনালী কাবিন খ্যাত আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি আল মাহমুদ গতকাল শুক্রবার রাত 11:05 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 82 বছর। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার পরিবার জানায়, গত শনিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে সিসিইউ ও পরে আইসিইউতে রেখে চিকিৎসা চলছিল কবির। অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাত 10টার দিকে আল মাহমুদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত রুশ নাগরিকের নাম জেলেস্কি ভার্জিম। তিনি ট্রেড রসিম নামে এই প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারমাণবিক প্রকল্পের গ্রিন সিটির 3 নম্বর ভবনের 14 তলায় জেলেস্কি বসবাস করতেন। শনিবার সকাল 8:45টার দিকে প্রতিবেশীরা তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে সকাল 10:30টার দিকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, পানি পড়া বন্ধের জন্য নিজেই ফস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন এই রুশ নাগরিক। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। গত 4 মাসে রংপুর মেট্রোপলিটন এলাকায় নারী নির্যাতনের ঘটনায় 47টি মামলা হয়েছে, যার মধ্যে 23টি ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন। বিচারহীনতা ও সচেতনতার অভাবে এসব ঘটনা বাড়ছে বলে অভিযোগ সুশীল সমাজের প্রতিনিধিদের। রংপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগে চিকিৎসকের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে বদরগঞ্জ থেকে আসা একটি পরিবার। এই পরিবারের 5 বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। রংপুরের কুকরুল এলাকার একটি স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে রেখেছে স্থানীয়রা। তার বিরুদ্ধে উঠেছে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ। দীর্ঘত কয়েকদিন যাবত এরকম হচ্ছে, কিন্তু ভয় দেখার কারণে বাচ্চারা কিছু বলতে পারতেছে না। আগে থেকে এটা করে আসতেছে, আজকে হাতে নাতে ধরার পর আমরা অভিভাবক যারা আছি তারা সবাই মিলে যৌথ হয়েছে স্কুলের সামনে। রংপুরে দিন দিন বেড়ে চলেছে এমন ঘটনা। গত 4 মাসে শুধু জেলার মেট্রোপলিটন এলাকায় 17টি ধর্ষণ, 6টি যৌন নিপীড়ন ও 24টি অপহরণ, যৌতুক ও শিশু চুরির ঘটনা ঘটেছে। আর এসব ঘটনার অধিকাংশই ঘটেছে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীর হাতে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, ঠিক সময়ে আইনি সহায়তা না পাওয়া ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে এমন ঘটনা বাড়ছে। পারিবারিক কর্মকাণ্ডের পাশাপাশি আমার যে সামাজিক দায়বদ্ধতা আছে, এই জায়গাতে আমাদের আরো বেশি সক্রিয় হওয়া দরকার এবং প্রত্যেককেই এই বিষয়টাকে অন্যের বিষয় না ভেবে এটা আমাদের সবার বিষয় হিসেবেই চিন্তা করে আমাদের ঐক্যমত গড়ে তুলতে হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় মানুষের জনসচেতনতা কিন্তু এমনিই বাড়তে থাকবে এবং মানুষকে সচেতন করতে হলে তাকে আসলে আগে বোঝাতে হবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের এগেইনস্টে কথা বলা। তবে পুলিশের দাবি, অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন তারা। আমরা ভিকটিম উদ্ধার করতে পারি নাই বা আসামি ধরতে পারি নাই, এরকম কোনো মামলা আমাদের নাই। আলোচিত সকল মামলা, আলোচিত এবং অনালোচিত সকল মামলায় আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং যারা জড়িত তাদেরকে আমরা আইনের আমলে আনতে সক্ষম হয়েছি। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কৃষক সেলিম হত্যার মূল আসামি জামালপুর সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মূল আসামির স্ত্রী ফিরোজা খাতুনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অন্যদেরও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজন ও এলাকাবাসী। 9 ফেব্রুয়ারি ময়মনসিংহের ফুলবাড়িয়ার আন্ধারিয়াপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ সেলিমকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে একই এলাকার মোহাম্মদ আলী ও তার লোকজন। পরদিন হাসপাতালে সেলিমের মৃত্যু হয়। এরপর এলাকাবাসী ফুলবাড়িয়া থানা ও উপজেলা পরিষদ ঘেরাও করে হত্যার বিচার দাবি করে। সেদিন রাতেই নিহতের স্ত্রী ফাতেমা খাতুন মোহাম্মদ আলীকে মূল আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। আমার বিধবা করছে,
আমার সন্তানটির মুখে ডাক কি করছে, আমি এই ডাইনে করতে বিচার চাই, আমি ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না। আমি সূক্ষ্ম বিচার চাই, ফাঁসি চাই। আমার পুত্রে যেদিন ফাঁসি করে দেখবার দিছে না, চলবার দিছে না, খাইবার দেখবে না, আমার বিচার দিবেন, আমার পুত্রের বদল আমি বিচার চাই। সেলিমকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের উপযুক্ত বিচার চান এলাকাবাসী। এই লোকটারে এইভাবে নির্মমভাবে মারছে এরা পরিকল্পিতভাবে। দারোগা আর দারোগার পুত আর মোহাব্বত এরা মারছে। 2 জন ধরা পড়ছে আর 3 জন বাহিরে আছে। এটি আমরা অতি সত্য চাই যে ধরা পড়ুক। গ্রামবাসী সবাই আমরা হত্যা বিচার চাই। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে দাবি পুলিশের। মোহাম্মদ আলীর যিনি স্ত্রী মোসাম্মদ ফিরোজা খাতুন, আমরা কিন্তু ওনাকেও আটক করেছি এই কারণে যে আমরা ওনার দেখানো মতে জায়গা থেকে আমরা কিন্তু এই আলামতগুলো উদ্ধার করেছি। আমরা সঠিক পথে আছি এবং আমরা অচিরেই তাদেরকে যারা পালিয়ে আছে গ্রেপ্তার করতে সক্ষম হব। টিবিসি নিউজ ডেস্ক। এবারে বিএসবি ক্যাম্ব্রিয়ানের সৌজন্যে অমরিকুশে নিয়ে আমাদের আয়োজন আমার ভাষা। রহস্য উপন্যাসের পাঠকপ্রিয়তা দুনিয়া জুড়ে, বাংলায়ও এর কদর কম নয়। অমরিকুশে গ্রন্থমেলায় প্রকাশকদের মতে শিশু কিশোর ও তরুণ পাঠকদের চাহিদার জন্যই দিনে দিনে আরও বাড়ছে বাংলার রহস্য উপন্যাসের বাজার। পাঠকের পছন্দের সূচকে বেশ ভালো অবস্থানে আছে বাংলা রহস্য উপন্যাস। বেশিরভাগ প্রকাশনী থেকেই বের হয়েছে দেশের থ্রিলার লেখকদের রহস্য উপন্যাস। শেখ আব্দুল হাকিম, রকিব হাসান, মোহাম্মদ জাফর ইকবাল, আলী ইমাম, ধ্রুবয়েসদের মতো প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি বহু নবীন লেখকের রহস্য উপন্যাসে জমজমাট এবারের বইমেলা। কথা প্রকাশে এবার রহস্য উপন্যাস 7টা বই এসেছে, সব থেকে বেশি বিক্রি হচ্ছে এই রহস্য উপন্যাসগুলোই। এবার আমাদের রহস্য উপন্যাসের মধ্যে ভাই বেশ কিছু বই এসেছে, তার মধ্যে ধ্রুবয়েশ ভাইয়ের হচ্ছে কুঝিকঝিকটা এসেছে। কুঝিকঝিকটা ভালোই যাচ্ছে এবার আমাদের। সবচেয়ে বেশি রহস্য যে উপন্যাসটা চলছে সেটা হচ্ছে রকিব হাসান স্যারের বাইটের রহস্য। শিশু কিশোরদের একটা বড় অংশ মেলায় ভিড় জমাচ্ছে রহস্য উপন্যাসের টানে। গোয়েন্দা গল্প শুরু করলে আর কি মানে ওটা ছাড়তে ইচ্ছা করে না। রহস্য উপন্যাসগুলো পড়তে খুব ভালো লাগে। রহস্য উপন্যাসে মূলত একটা আকর্ষণ থাকে। রহস্য উপন্যাসের একটা ধরনের মানে থ্রিলার কাজ করে আমার ভিতরে, একটা থ্রিল কাজ করে যে কখন কি হবে, একটা সাসপেনশন। রহস্যপূর্ণ উপন্যাস খুব সাসপেন্স টানে। রহস্য উপন্যাস বইগুলো আমার অনেক ভালো লাগে। অনুবাদের পাশাপাশি রকিব হাসান ও ধ্রুবয়েশের মৌলিক লেখা সাড়া ফেলেছে পাঠকের কাছে। পাঠক হিসেবে থ্রিলার আমার খুব পছন্দ। একটি বই আমাকে খুব আকর্ষণ করেছে, ধ্রুবয়েশ দাদার কুঝিকঝিক নামে একটি থ্রিলার বই এসছে। মৌলিক রহস্য উপন্যাসের যে মার্কেট, বাংলাদেশের লেখার মান যাদের ভালো তাদের আসলে ভালো বইয়ের কাটতে আছে। আমাদের 6 আঙ্গুল বইটি যথেষ্ট ভালো মার্কেট। রহস্য উপন্যাস যে কিশোর পাঠকদের পছন্দ সেটা কিন্তু বোঝাই যায় যে কিশোররা আমাদের বই এখন বেশি পড়ছে। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা, যেখানে রয়েছে বরকতের ব্যবহৃত জিনিস ও ভাষা আন্দোলনের নানা আলোকচিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পাশেই দৃষ্টিনন্দন এই সংগ্রহশালা। 1948 ও 1949 সাল বাবার কাছে নিয়মিত চিঠি লিখতেন শহীদ আবুল বরকত। তার ব্যবহৃত অনেক কিছুই রয়েছে এই সংগ্রহশালায়, যা বহন করছে ভাষা আন্দোলনের স্মৃতি। শহীদ আবুল বরকতের ব্যবহার করা ঘড়ি, তার 21-এর পদক থেকে শুরু করে অনেক দুর্লভ জিনিসপত্র রয়েছে। ইতিমধ্যে তার পরিবার থেকে আমাদের তার সব সার্টিফিকেট থেকে শুরু করে আর তার ব্যবহার করা আরও জিনিসপত্র দিয়েছে। 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা এটাকে ডিসপ্লে করব। ভবনের দোতলায় সমৃদ্ধ গ্রন্থাগার, স্মৃতি জাদুঘরটি আরও সমৃদ্ধ করার চেষ্টা চলছে। ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত সব আলোকচিত্রগুলো রয়েছে। দোতলায় হচ্ছে মেইনলি লাইব্রেরিটা আমরা মূলত ভাষা আন্দোলনের উপর বইগুলো সংগ্রহ করে থাকি। আমাদের এখানে প্রায় 500-র মতো ভাষা আন্দোলনের বই আছে। শহীদ আবুল বরকতের জন্ম 1927 সালের 16 জুন ভারতের মুর্শিদাবাদে। দেশভাগের পর 1948 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ভাষা আন্দোলনের সময় স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন শহীদ আবুল বরকত। বরকতেরা রক্ত দিছে
বিশ্ব অবাক শুনে রে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ডিবিসি সংবাদ। এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। মাদক ব্যবসায়ীদের কেউ রেহাই পাবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। বদির 4 ভাই সহ 102 জনের আত্মসমর্পণ। রোহিঙ্গাদের ওপর নৃশংসতা পরীক্ষায় আসছে আইসিসি তদন্ত দল, সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম দফা, আখিরি মোনাজাতে সবার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা। বেসরকারিভাবে হজে সর্বনিম্ন খরচ 3,45,800 টাকা, প্যাকেজ ঘোষণা করল হাব। আর্থিক লেনদেনে যত বেশি মানুষকে ব্যাংকের আওতায় আনা যাবে তত বেশি অর্থনৈতিক অন্তর্ভুক্তি হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে আর্থিক অন্তর্ভুক্তি সম্মেলনে তিনি একথা বলেন। বিকাশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাব আয়োজিত সম্মেলনে ফিনান্সিয়াল ইনক্লুশন ইনোভেশন ফর পভার্টি অ্যাকশনের পরিচালক ডেবি ওয়াটকিন্স কথা বলেন। তিনি জানান, অর্থ লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের প্রবণতা তৈরি করা জরুরি। তাহলে সদ্য দারিদ্র্যমুক্ত হওয়া কোনো পরিবারের ঝুঁকি সামলানোর ক্ষমতা তৈরি হবে। পরিকল্পনা মন্ত্রী বলেন, অর্থ লেনদেনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এতে স্বচ্ছতার পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের সেবা নিশ্চিত হচ্ছে। জয়পুরহাট চিনিকলে সরবরাহ করা আখের দাম না পেয়ে বিপাকে পড়েছেন প্রায় 6,500 আখ চাষি। আর 3 মাস ধরে বেতন পাচ্ছেন না শ্রমিক কর্মচারীরা। ফলে মানবেতর জীবন কাটছে চিনিকলের আখ চাষি ও শ্রমিক কর্মচারীদের। জয়পুরহাট চিনিকলে এবারের মাড়াই মৌসুমে 70,000 টন আখ কেনার লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে কৃষকদের কাছ থেকে কেনা হয়েছে প্রায় 60,000 টন। তাদের পাওনা প্রায় 14 কোটি টাকার মধ্যে মাত্র 3 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। 1 মাস ধরে বাকি টাকার জন্য কৃষকরা চিনিকলে ধর্ণা দিচ্ছেন। 1000 মন আখ দিছে এমএলএ, মাত্র 6,000 টাকা পাচ্ছে, বদবাকি টাকা পাইনি। কবে পাবো কোনো খবর নেই। আমি বিগত 30-35 দিন হলো আমি সুগার মিলে আখ সরবরাহ করে এখন পর্যন্ত কোনো টাকা পাইনি। আমি 7 গাড়ি খুব মেলে সরবরাহ করেছি, 1 টাকা পাইনি, প্রায় 40,000 টাকা পাবো। শুধু আখ চাষি নয়, 3 মাস ধরে বেতন পাচ্ছে না চিনিকলের 1000 শ্রমিক কর্মচারী। বেতন ভাতা না পাওয়ার কারণে শ্রমিক কর্মচারীরা তারা মানবতার জীবনযাপন করতেছে। প্রায় 4 মাস থেকে বেতন ভাতা পাচ্ছি না, ধার দেনা, বাজারে ঋণ দেনা, এই ধার অবস্থায় কিভাবে জীবনযাপন করতেছি। প্রায় 1000 শ্রমিক কর্মচারী এই কারণে মানবতার জীবনযাপন করছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, চিনি শিল্পকে বাঁচাতে গেলে সরাসরি আপনার হস্তক্ষেপ একান্ত কামনা করছি। শিগগিরই আখ চাষিদের বাকি টাকা সহ শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। চাষিরা ইতিমধ্যে প্রায় 11 কোটি টাকা পাবেন। শ্রমিক কর্মচারী কর্মকর্তাদেরও 2-3 মাসের বেতন পাওনা আছে, সেগুলো অচিরেই দেওয়া সম্ভব হবে বলে সদর দপ্তর থেকে আমরা আশ্বস্ত হয়েছি। জয়পুরহাট চিনিকলে গত 48 দিনে 58,000 টন আখ থেকে 3,800 টন চিনি উৎপাদিত হয়েছে। মৌসুম শেষে তা 4,250 টনে দাঁড়াবে বলে আশা কর্তৃপক্ষের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। দেশের বাইরের খবর। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের তহবিল সংগ্রহে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি জরুরি অবস্থা জারির আদেশে সই করেন। ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্ত দিয়ে মাদক, অপরাধী ও অবৈধ অভিবাসীর ঢল ঠেকিয়ে দেশকে সুরক্ষিত রাখতেই জরুরি অবস্থার আদেশে সই করেন তিনি। এর মধ্য দিয়ে কংগ্রেসের সম্মতি ছাড়াই বার্ষিক বাজেট থেকে দেয়াল নির্মাণের প্রয়োজনীয় অর্থ ব্যবহারের অধিকার পেলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেয়াল নির্মাণে $570 কোটি অর্থ বরাদ্দ চেয়ে লড়ছিলেন ট্রাম্প। অনেক দেনদরবারের পর বৃহস্পতিবার রাতে $130 কোটি বরাদ্দ দেয় কংগ্রেস। এই বরাদ্দ মনমতো না হওয়ায় জরুরি অবস্থা জারির নির্বাহী ক্ষমতা কাজে লাগান তিনি।
আত্মরক্ষায় ভারতের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন করবে যুক্তরাষ্ট্র। টেলিফোনে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে এ আশ্বাস দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এ সময় কাশ্মীরের সন্ত্রাসী হামলায় ৪৪ সেনা নিহতের ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বোল্টন। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বলেন, সন্ত্রাসের আতুরঘর হয়ে উঠছে পাকিস্তান। এখনই জঙ্গিদের মদদ দেয়া বন্ধ না করলে এর ফল ভোগ করতে হবে তাদের। এদিকে পুলওয়ামায় হামলার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সামরিক বাহিনীকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর আগে কাশ্মীরে পুলিশের গাড়ি বহরে হামলার ঘটনায় পাকিস্তানকে এবার পুরোপুরি একঘরে করার হুঁশিয়ারি দেয় ভারত। অবশ্য অভিযোগ প্রত্যাখ্যান করে যথার্থ প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। তদন্তে দিল্লিকে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছে ইমরান খানের সরকার। জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশি সহ ৬ জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফুজি হারুন। আটকদের মধ্যে 2 জন মালয়েশীয় ও সিঙ্গাপুরের নাগরিক, বাকি 4 জন বাংলাদেশ, ফিলিপাইন ও দক্ষিণ এশিয়ার অপর একটি দেশের নাগরিক। গত বছরের 19 ডিসেম্বর থেকে 28 জানুয়ারির মধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কাউন্টার টেরোরিজম বিভাগের গোয়েন্দা কার্যক্রমের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক আইএসের সাথে জড়িত এবং তার উপর আইএসের জন্য সদস্য নিয়োগের দায়িত্ব ছিল বলেও ধারণা করছে পুলিশ। এবার জানাবো এসআলম গ্রুপ খেলার খবর। নিউজিল্যান্ডের মাটিতে হারের পেছনে কন্ডিশন আর প্রস্তুতির অভাবকেই দায়ী করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে হারলেও কিউইদের মাটিতে এই সিরিজের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে আসবে বলে মনে করছেন তিনি। মেইন কারণটাই হচ্ছে যে তারা খেলে অভ্যস্ত না ওই ধরনের কন্ডিশনে। তো এবার তো কোনো প্রিপারেশন ছাড়াই এসছে, এখানে খেলে তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, এটা কাজে লাগা উচিত। আমার দৃঢ় বিশ্বাস তামিম ফর্মে ফেরত আসবে, রিয়াদের ফর্মে ফেরত আসবে, তাদের রানে ফেরত আসবে, মুশফিক তাদের ন্যাচারাল খেলাটা খেলবে, তাহলেই তো খেলা। বাংলাদেশের শুটিং খেলার উন্নয়নে পৃষ্ঠপোষক বাড়ানোর তাগিদ দিলেন আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন আইএসএসএফ এর সভাপতি ভ্লাদিমির লিসেন। ঢাকা সফরের প্রথম দিনে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের আমন্ত্রণে 2 দিনের সফরে ঢাকা এসেছেন বিশ্ব শুটিংয়ের সর্বোচ্চ অভিভাবক ভ্লাদিমির লিসেন ও মহাসচিব আলেকজান্ডার রেটনার। সকালে ফেডারেশনের কার্যক্রম পরিদর্শন করেন তারা। রেঞ্জে শুটারদের সাথে কথা বলার পাশাপাশি ফেডারেশনের নির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করেন তারা। বাংলাদেশের খেলার উন্নয়নে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন আইএসএসএফ এর সভাপতি। বাংলাদেশের শুটিংয়ের অবস্থা ভালোই মনে হলো, কিন্তু এখানে পৃষ্ঠপোষকের বড় অভাব রয়েছে। এ বিষয়ে জোর দেওয়া জরুরি। আর্থিক সচ্ছলতা বাড়লে এদেশের শুটিং অবশ্যই উন্নতি করবে বলে আমার বিশ্বাস। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 3টার সংবাদ নিয়ে আসবেন সুরভি আলম তরুণী। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।